হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। শেষ পর্ব। সময় যখন থমকে দাঁড়ায় তখন মহাকালের বুকে হয়তো একটা দীর্ঘশ্বাসের শব্দ হয়। পরিত্যক্ত গোডাউনের স্বেচ্ছেতে মেঝেতে রাফিতের দেহটা যখন এক চূড়ান্ত ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে গেল, তখন সেই দীর্ঘশ্বাসটাই যেন জমাট বেঁধে বরফ হয়ে গেল। বুকের বাঁ পাশ থেকে উষ্ণ রক্তের ধারা বেরিয়ে মেঝের ধুলোর সাথে মিশে এক গাঢ় কালচে নকশা তৈরি করছিল। যে চোখ দুটোতে কিছুক্ষণ আগেও ছিল বিস্ময়, অবিশ্বাস্য আর একরাশ প্রশ্ন, সেই চোখ দুটো স্থির, নিষ্প্রাণ। খোলা চোখে সে যেন অনন্ত শূন্যের দিকে তাকিয়ে আছে, যেখানে কোনো উত্তর নেই, আছে শুধু এক শীতল সমাপ্তি। রিয়ার পৃথিবীটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে প্রতিশোধের আগুন তার বুকে 7-8টা বছর ধরে জ্বলছিল, সে আগুনটা এক ফুৎকারে নিভে গিয়ে রেখে গেল কেবল পোড়া ঘা আর অসহ্য যন্ত্রণার ছাই। তার হাতের পিস্তলটা কখন যে মেঝেতে খসে পড়েছে সে টেরও পায়নি। তার সমস্ত সত্তা জুড়ে তখন কেবল একটি দৃশ্য, রাফিদের নিথর দেহ। এই মানুষটাই ছিল তার প্রথম প্রেম, তার কিশোরী বেলার সবটুকু ভালো লাগা। এই মানুষটার জন্য সে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত, যার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকতো। প্রতিশোধের নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে ভুলে গিয়েছিল এই মানুষটাকে সে কতটা ভালোবেসেছিল। এখন যখন সব শেষ, তখন সেই চাপা পোড়া ভালোবাসাটাই যেন হাজারটা ধারালো ছুরি হয়ে তার ভেতরটাকে ফালা করে দিচ্ছিল। রাফিদ, কাঁপা কাঁপা গলায় ডাকলো রিয়া। কোনো সাড়া নেই। সে টলতে টলতে এগিয়ে গেল, রাফিদের পাশে ধপ করে বসে পড়ল। তার হাতটা রাফিদের শীতল হয়ে আসা মুখের ওপর রাখলো। রাফিদ, ওঠো ওঠো বলছি। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছিল। এই তো আমি, তোমার রিয়া। দেখো, আমি ফিরে এসেছি। তোমার সাথে মজা করেছিলাম, ওঠো না প্লিজ। কিন্তু রাফিদ উঠল না। তার নিষ্প্রাণ চোখ দুটোই কোনো ভাষা ছিল না। রিয়া রাফিদের বুকে মাথা রেখে অঝরে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ সেই বিশাল গোডাউনের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক করুণ সিম্ফনি তৈরি করছিল। কেন এমন করলে তুমি? কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো এটা চাইনি। সে উন্মাতের মতো প্রলাপ বকতে লাগলো। আমি শুধু তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম রাফিদ, যেমন কষ্ট আমি পেয়েছি, কিন্তু মেরে ফেলতে চাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। সে রাফিদের নিথর শরীরটাকে জড়িয়ে ধরল। এই মানুষটা আর উঠবে না, সে আর কখনো ভোরের আলো দেখবে না, তার উষ্ণ বুকের ওম আর পাওয়া যাবে না। অভিমানী কণ্ঠে সে আর কখনো কথা বলবে না। কোথায় ছিলে সারাদিন? তাকে আর কখনো জড়িয়ে ধরা যাবে না। প্রতিশোধের বিজয় উল্লাস নয়, এক গভীর অন্তহীন শূন্যতা রিয়াকে গ্রাস করছিল। সে বুঝতে পারছিল রাফিদকে মেরে সে আসলে নিজেকেই খুন করেছে। নিজের ভালোবাসাকে, নিজের অতীতকে, নিজের শেষ আশ্রয়টুকুকেই সে নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। রিয়ার কান্নার আহাজারিতে যখন চারপাশ ভারী, ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো নীল। তার চোখে মুখে কোনো অনুভূতির লেশমাত্র নেই। বরফ শীতল দৃষ্টিতে সে মেঝেতে পড়ে থাকা দুটি শরীরকে দেখছিল, একটি মৃত, অন্যটি জীবনমৃত। তোমার খেলার সময় শেষ রিয়া। নীলের কণ্ঠস্বর সাপের মতো হিস হিসে শোনালো। রিয়া চমকে মুখ তুলে তাকালো। নীলের হাতে ধরা কালো পিস্তলটা আবছা আলোতেও চকচক করছে। ভয়ে আতঙ্কে রিয়ার ভেতরটা কেঁপে উঠল। নীল, তুমি তুমি কি করছো? নীল তাচ্ছিল্য হাসি হাসলো, যা অনেক আগেই করা উচিত ছিল। তুমি বড্ড বেশি আবেগপ্রবণ রিয়া, আর আবেগ হলো বিজনেসের সবচেয়ে বড় শত্রু। রাফিদ শেখকে শেষ করাটা জরুরি ছিল,
কারণ ওর জন্য আমাদের অনেক প্রজেক্ট আটকে ছিল। সে গ্রুপকে পথে বসাতে হলে কাটা সরানো দরকার ছিল। তোমার বোনের প্রতিশোধ তো একটা অজুহাত মাত্র। তুমি সেই অজুহাতে পা দিয়ে আমার কাজটা সহজ করে দিয়েছ। তার মানে? রিয়ার কথা আটকে গেল। তার মনে হলো এই নাটকের শেষ সাক্ষীটাকেও সরিয়ে ফেলতে হবে। নীল শান্ত গলায় বলল, তোমার আর কোনো প্রয়োজন নেই রিয়া। পরের মুহূর্তে একটা তীব্র শব্দ হলো। রিয়ার পৃথিবীটা যেন একবার প্রবলভাবে দুলে উঠল। একটা তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা তার বুকটাকে এফোর ওফর করে দিল। মুহূর্তেই সে বুঝতে পারল এই যন্ত্রণাটা ঠিক কেমন। এই সেই একই যন্ত্রণা যা সে একটু আগেই রাফিদকে দিয়েছে। তার শরীরটা ছিটকে গিয়ে রাফিদের নিথর দেহের পাশে পড়ল। গরম রক্তের ধারা তার কালো শাড়িটাকে ভিজিয়ে দিচ্ছিল। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে রিয়া বুঝতে পারল নীল কখনো তার স্বামী বা সঙ্গী হয়ে ওঠেনি। সে ছিল কেবলই এক শিকারী, আর রিয়া ছিল তার সাজানো ফাঁদের টোপ। প্রতিশোধের নেশায় সে এমন এক দানবের সাথে নিজেকে সঁপে দিয়েছিল যে ভালোবাসার কোনো অর্থই বোঝে না। তার ঝাপসা হয়ে আসা দৃষ্টি রাফিদের শান্ত নিষ্প্রাণ মুখটার ওপর স্থির হলো। মনে মনে হয়তো সে ক্ষমা চাইল। যে মানুষটাকে সে ভালোবাসার অভিনয় করে মারল, মৃত্যুর মুহূর্তে সেই মানুষটার পাশেই তার শেষ আশ্রয় হলো। ভালোবাসার কি নির্মম পরিহাস। রাত তখন আরও গভীর। দুটো কালো মাইক্রোবাস সেই পরিত্যক্ত গোডাউন থেকে বেরিয়ে এলো। রাতের নিকষ কালো চাদর ভেদ করে গাড়ি দুটো ভিন্ন দিকে ছুটল। একটি চলল শহরের দিকে, অন্যটি শহরতলির জঙ্গলের পথে। প্রথম গাড়িটা এসে থামলো শেখবাড়ির বিশাল ফটকের সামনে। চারপাশে নিস্তব্ধতা। খান খান করে দিয়ে কয়েকজন লোক একটা ভারী দেহকে নামালো। পরম যত্নে নয়, বরং এক অদ্ভুত অবহেলায় তারা রাফিদের নিথর দেহটাকে ফটকের ঠিক সামনে ফেলে রেখে গেল। যেন কোনো পার্সেল ডেলিভারি দেওয়া হলো। শেখবাড়ির বড় ছেলে তার নিজের বাড়িতেই ফিরে এলো, এক অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে, যার দেহে কোনো প্রাণ নেই। গাড়িটা মুহূর্তেই রাতের অন্ধকারে মিলিয়ে গেল। অন্য গাড়িটা ততক্ষণে পৌঁছে গেছে এক গভীর জঙ্গলের ধারে, যেখানে কোনো মায়া ছিল না কোনো শেষ বিদায়ের করুণ সুর। রিয়ার নিথর দেহটাকে বস্তার মতো করে গাড়ি থেকে নামানো হলো। তারপর স্যাঁতস্যাঁতে ঘাস আর কাটা ঝোপের মধ্যে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হলো। যে নারী একদিন রূপ দিয়ে অভিনয় দিয়ে একটা সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিল, তার শেষ ঠিকানা হলো এক নামহীন পরিচয়হীন জঙ্গল। চারটাও যেন মেঘের আড়ালে মুখ লুকালো। এই নির্মমতা দেখার যেন কেউ নেই। অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জটা তখন যাত্রীদের আনাগোনায় মুখর, কিন্তু অলিভিয়ার পৃথিবীটা ছিল সম্পূর্ণ শব্দহীন। তার হাতে তুরস্কে যাওয়ার বোর্ডিং পাস। জানালার কাচের ওপারে রানওয়েতে দাঁড়িয়ে থাকা প্লেনটার দিকে সে তাকিয়েছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছিল একটি শতাব্দীর মতো দীর্ঘ। সে শেষবারের মতো তার ফোনটা অন করলো। কোনো কল নেই, কোনো মেসেজ নেই। রাফিদের নাম্বারটা তখনও বন্ধ। একটা দীর্ঘশ্বাস ফেলল অলিভিয়া। অভিমান আর তীব্র কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। সে ভেবেছিল সে হয়তো ভুল ছিল। রাফিদ হয়তো সত্যি তাকে ভালোবাসে, কিন্তু এই নীরবতা, এই অন্তর্ধান সবকিছু প্রমাণ করে দিচ্ছে তার বাবার আশঙ্কাই সত্যি। রাফি তার অতীত থেকে বেরোতে পারেনি। রিয়া নামের সেই ঝড়টাই হয়তো আবার ফিরে এসেছে তার জীবনে। অলিভিয়ার মনে হচ্ছিল রাফি তাকে ব্যবহার করেছে নিজের একাকিত্ব দূর করার জন্য, পুরনো প্রেমকে ভোলার জন্য। সে ছিল কেবলই একটা অবলম্বন। ভাবনাটা মাথায় আসতেই তার চোখ দুটো জ্বালা করে উঠল। সে আর এক মুহূর্ত এই শহরে থাকতে চায় না, যেখানে প্রতিটি কোণায় তার জন্য অপেক্ষা করছে একরাশ অপমান আর প্রতারণার স্মৃতি। বোর্ডিংয়ের চূড়ান্ত ঘোষণা ভেসে এলো। অলিভিয়া উঠে দাঁড়ালো।
ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে সে এগিয়ে গেল উড়োজাহাজের দিকে। সে হয়তো কোনোদিন জানতেই পারবে না যে মানুষটার ওপর অভিমান করে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, সেই মানুষটা তখন নিজেরই বাড়ির সামনে রক্তস্নাত দেহে পড়ে আছে। সে জানবে না রাফিদ তাকে প্রতারণা করেনি, সে নিজেই এক নির্মম প্রতারণার শিকার হয়েছে। কিছু গল্প হয়তো এভাবেই অসমাপ্ত থেকে যায়। পূর্ব আকাশে তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারদিক থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। শেখ বাড়িতে তখনও একদম বন্ধ করা নীরবতা। গফুর চাচা অজু করে মসজিদের দিকে রওনা হচ্ছিল। এটা তার বহু বছরের অভ্যেস। বাড়ির মূল ফটকটা পার হওয়ার সময় তার চোখ আটকে গেল। ফটকের সামনে কিছু একটা পড়ে আছে, চাদরে ঢাকা। প্রথমে তিনি ভাবলেন হয়তো কেউ কিছু ফেলে গেছে, কিন্তু কাছে যেতেই তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। চাদরের এক পাশ দিয়ে বেরিয়ে থাকা হাতটা তার বড্ড চেনা, হাতের আঙুলের সেই রূপোর আংটিটা। রাফিদ বাবা! গফুর চাচার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তিনি কাঁপা কাঁপা হাতে চাদরটা সরালেন। পরের দৃশ্যটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। রাফিদের ফর্সা পাঞ্জাবিটা রক্তে ভিজে লালচে হয়ে গেছে, বুকে গুলির ক্ষতচিহ্ন স্পষ্ট, চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। গফুর চাচার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে। তার মাথাটা ঘুরতে লাগলো। তিনি তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, ওরে কে কোথায় আছিস? সর্বনাশ হয়ে গেছে, আমাদের রাফিদ বাবা, আমাদের রাফিদ বাবা! তার চিৎকারে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। বাড়ির ভেতর থেকে সবাই ছুটে এলেন। আমিনা বেগম জায়নামাজে বসেই ছিলেন। ছেলের জন্য দোয়া করতে করতে তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। গফুর চাচার চিৎকার শুনে তার মায়ের মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি জায়নামাজ থেকে উঠে পাগলের মতো ছুটে এলেন বাইরে। ফটকের সামনে তখন ভিড় জমে গেছে। সেই ভিড় ঠেলে তিনি যখন সামনে এলেন, তখন তার পৃথিবীটা থেমে গেল। তার রাফিদ, তার বুকের ধন, তার শেখ বাড়ির বড় ছেলে, তার চোখের মণি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমিনা বেগম টলতে টলতে এগিয়ে গেলেন। ছেলের পাশে বসে তার মাথায় হাত রাখলেন। শরীরটা বরফের মতো শীতল। বাবা, বাবা রে! তার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তিনি রাফিদের নিথর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর এক সময় কান্নায় ভেঙে পড়লেন। সে কান্না কোনো সাধারণ কান্না নয়, সে এক মা হারানো সন্তানের আর্তনাদ, এক মায়ের বুক ফাটা হাহাকার। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, বাবা, তুই শেখ বাড়িতে ঠিকই ফিরলি, তবে লাশ হয়ে ফিরলি বাবা। তোর মা তোকে কত কষ্ট দিয়েছে, কত বকাঝকা করেছে। তুই একবার ওঠ বাবা, ওঠ, দেখ তোর মা তোর কাছে মাফ চাইছে। আমরা আর তোকে কোনো কষ্ট দেব না। তুই শুধু একবার চোখ খোল বাবা, একবার শুধু মা বলে ডাক। কিন্তু রাফিদ আর ডাকলো না। শেখ বাড়ির আকাশে যে নতুন সূর্যটা উঠল, তা কোনো আশার আলো নিয়ে এলো না। সেই সূর্য উঠল একরাশ অন্ধকার আর হাহাকার নিয়ে। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই বাড়িতে উঠল কান্নার রোল। শেখ বাড়ির বড় ছেলে বাড়ি ফিরেছে, কিন্তু তার ফেরার সাথে সাথেই বাড়ির সমস্ত আলো যেন চিরতরে নিভে গেল। যে সুখের পাখিটা সবে ডালে বসেছিল, এক হিংস্র শিকারী তাকে কেড়ে নিয়ে গেল চিরতরে। শেখ বাড়ির ভাগ্যাকাশে নেমে আসা এই অশুভ ছায়া হয়তো আর কোনোদিনও কাটবে না। শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসব। কি কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু। হ্যাঁ, আমি ফাতেমা, মামুন লাভ স্টোরি চ্যানেলে ভয়েস করি। আমার ভয়েস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ভয়েস ফিরে আসব তোমাদের মাঝে ইনশাল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই। আল্লাহ হাফেজ।